সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের পরিধি অর্থাৎ সার্কামফারেন্স অফ সার্কেলটা শুরু করব। প্রথমে আমরা বৃত্তের পরিধির ফর্মুলাগুলো দেখব, তারপরে আমরা এর অঙ্কগুলো করব। প্রথমেই বলে রাখি, যদি আমার পড়ানো অঙ্ক তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পেয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি। দেখো, আমরা একটা এখানে বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তের তোমাকে যদি বলে পরিধি কত হবে, তো পরিধির একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো 2πr। তো আমরা একটু বোঝার চেষ্টা করি পরিধি জিনিসটা কী। পরিধি মানে দেখো, এই যে আমরা বৃত্তটা অঙ্কন করেছি, এই যে কালো বর্ডারটা রয়েছে, এই বর্ডারটার দৈর্ঘ্যটাকেই বলা হবে বৃত্তের পরিধি। অর্থাৎ তুমি ধরো কোনো কারণে এইখান থেকে এই কালো বর্ডারটার এখান থেকে একটা কাঁচি দিয়ে কাটলে, তো এইখান থেকে যদি কাঁচি দিয়ে কাটো, তারপর তুমি এই দুটো সুতোটাকে ধরো, এইটা একটা সুতো দিয়ে তৈরি করা হয়েছে, এখান দিয়ে কাঁচি দিয়ে কেটেছো, তারপর সুতোটাকে এইভাবে টেনে লম্বা করছো। তো লম্বা করে যদি সুতোটাকে টানো, তাহলে হয়তো দেখবে এই রকম লম্বা হবে। তাহলে আমরা কি দেখলাম, কোনো একটা বৃত্তকে যদি আমরা এইভাবে এখান থেকে কেটে দিই, ধরো এটা সুতো দিয়ে একটা তৈরি করা হয়েছে, এই সুতো দিয়ে তৈরি করে এইখানটা আমি যদি একটা কাট দিই, সেই কাট দিয়ে যদি এটা আমরা এরকম করে লম্বা করে টানি, টেনে দেখা যাবে এতটা দৈর্ঘ্য হচ্ছে। তো এইটা যদি আমরা স্কেল দিয়ে মেপে নিই, দেখা যাবে এইটাই হলো এই বৃত্তটার পরিধি। তার মানে এই বর্ডারটা হলো বৃত্তের পরিধি। এবারে তুমি দেখো, যদি তুমি বৃত্তের যে ব্যাসটা রয়েছে, অর্থাৎ এই ব্যাসটা, এই মাপটা বৃত্তের পরিধি বরাবর বসাও। মানে এইখান থেকে এই মাপটা ধরো, সাপোজ এই মাপটা হচ্ছে ওই 3.6, আমি আমার স্কেল দিয়ে মেপেছি, এটা হচ্ছে 3.6। তো তুমি যদি বসাও, তো দেখবে প্রথমে এইখান থেকে এত অবধি ধরো একটা 3.6 হলো। আবার ধরো এই মাপটাকে আরেকবার বসাচ্ছ এরকমভাবে, ধরো আর একটা 3.6 হলো। তুমি আবার ধরো এইখান থেকে আবার বসাচ্ছ, দেখবে এইখানেও 3.6 হলো। তো দেখবে তিনটে ব্যাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও একটা পার্ট এখানে ফাঁকা থাকছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে বৃত্তের পরিধি সমান কবার বৃত্তের ব্যাস হয়েছে। দেখো, এখানে একবার ব্যাস, এখানে আরেকবার ব্যাস নিয়েছি, এখানে আরেকবার ব্যাস নিয়েছি, তিনবার বৃত্তের ব্যাসটা নিয়েছি। এই বৃত্তের ব্যাসের মাপের দৈর্ঘ্যটা নিয়ে আমরা এখানে একবার বসিয়েছি, এখানে একবার বসিয়েছি, এখানে একবার বসিয়েছি, তা তিনবার বসিয়েছি। এবারে ইন্টু নয়, দশমিক, এইখানে দেখো একটা পার্ট একটু বাকি আছে, এই পার্টটা নিশ্চয়ই দশমিক দিয়ে একটু সামথিং হবে। তো আমরা যতটা হবে যে জানি না, সেই জন্য আমরা একটু বক্স করে রাখলাম, এখানে একটা কিছু সংখ্যা বসবে, ইন্টু বৃত্তের ব্যাস। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধিটা 3 গুণ, তার সঙ্গে আরেকটু কিছু আছে, 3 দশমিক কিছু একটা আছে, ইন্টু বৃত্তের ব্যাস। তো এইখানে এবারে বৃত্তের ব্যাসটাকে যদি আমরা ভাগ করে দিই, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান আমরা কি বলতে পারি, 3 দশমিক এখানে কিছু একটা রয়েছে। তো তুমি এই বৃত্তের ক্ষেত্রে ধরো ক্যালকুলেশন করলে, একই রকমভাবে তুমি যদি একটা ছোটো বৃত্ত আঁকো, ধরো এইরকম একটা ছোটো বৃত্ত আঁকো, এর ক্ষেত্রেও যদি তোমরা করো যে বৃত্তের পরিধি, মানে তুমি এই মাপটা মেপে নিয়েছো কোনো স্কেল দিয়ে বা সুতো দিয়ে তৈরি করেছো, সুতোটা কেটে দিয়ে এখানে মেপেছো, বৃত্তের পরিধি বেরোলো, এবং এখান থেকে এখানে অবধি যে বৃত্তের ব্যাসটা হয় সেটা তুমি লিখছো বৃত্তের ব্যাস। তো সেটাও ক্ষেত্রেও দেখবে একটা অনুপাতটা 3 দশমিক কিছু একটা আসছে। তো এবারে কিছু যে একটা আসছে, এইটা দেখবে মানে ক্যালকুলেশন করলে দেখা যাবে 3 দশমিক খুবই ছোট, প্রায় মানটা 1, 4, 1 এরকম চলতে থাকছে। এর ক্ষেত্রেও তাই টাইপেরই হবে। তো এই সংখ্যাটাকে গণিতবিদরা পাই দিয়ে প্রকাশ করেছে বলতে পারো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান পাই। ওকে, এবারে আমরা বৃত্তের পরিধিটা কি লিখছি, বৃত্তের পরিধি
সমান পাই ইন্টু বৃত্তের ব্যাস। এবারে আমরা এটাকে লিখতে পারি পাই ইন্টু ব্যাস মানে কি, ধরো তুমি যদি এইখান থেকে এইখান অবধি ব্যাসার্ধ ধরো, ব্যাসের অর্ধেককেই তো ব্যাসার্ধ বলে, সন্ধি বিচ্ছেদ করলেও পাবে ব্যাস যুক্ত অর্ধ মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেক, তো ব্যাসের অর্ধেককে তুমি আর যদি লেখো তাহলে ব্যাসটা তাহলে কত হবে, এইখানেও একটা আর এখানেও একটা মানে 2r, তাহলে আমরা বৃত্তের ব্যাসকে লিখতে পারি 2r। তো এইভাবেই আমাদের ফর্মুলাটা মনে গেলো 2πr হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা। ওকে, এবারে এই পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে হচ্ছে এই পায়ের মানটা এখানে কিন্তু শেষ হবে না, এ চলতেই থাকবে, যে সংখ্যার কোনো শেষ হয় না, অথচ মানে দশমিকের পর কোনো অঙ্কটা শেষ হয় না এবং রেকারিং হয় না, মানে আবৃত্ত হয় না, অনাবৃত্ত হয়, মানে এলোমেলো সংখ্যাটা আসে, মানে এরকম 1 4 1 4 1 4 1 4 এরকম আসবে না, 1 4 1 5 এরকম একটা বড় সংখ্যা চলে আসবে। তো সেই সংখ্যাটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে হচ্ছে পাইটা অমূলদ সংখ্যা। এবারে দেখো পায়ের মানটা আমরা মানে গণিতবিদরা ক্যালকুলেশন করে কি বের করেছে তোমাকে দেখাই। দেখো পায়ের মানটা 3.1415926 এরমভাবে চলতেই থাকছে, ডট ডট দেওয়া রয়েছে, মানে সংখ্যাটার এখানেই শেষ নয়, সংখ্যাটা এখানে আরও চলছে। তো আধুনিক কম্পিউটারের সাহায্যে এই সংখ্যাটাকে গণনা করা হয়েছে, সেখানে দশমিকের পর প্রায় 105 ট্রিলিয়ন পর্যন্ত সংখ্যাটা লেখা গেছে। ওকে, তার মানে অঙ্কটা কত বড় বুঝতে পারছো আশা করছি। এবারে আমাদের সাধারণত এই ক্লাস 9-এর অঙ্কের ক্ষেত্রে পাইয়ের মানটা এই 3.14 অবধি কাউন্ট করা হয়। তো সেই জন্য এই মানটা অনেকটা 22/7, এটা একটা মূলদ সংখ্যা, কারণ p/q আকারে লেখা যায়, তাকে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা বাই আকারে লেখা গেছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যে রয়েছে এই মূলদ সংখ্যা 22/7, এইটা যদি আমরা ভাগ করি তো দেখতে পাবে 3.14285 এরকম করে চলতে থাকবে, মানে এটা রেকারিং হবে, অর্থাৎ আবৃত্ত, মানে কিছু সংখ্যা পর আবার রিপিট হওয়া শুরু হবে। তো এখানেও দেখো পায়ের সংখ্যার ক্ষেত্রে যেমন 3.14 রয়েছে, তো 22/7 করলেও 3.14 রয়েছে। যেহেতু সামনের এই পার্টটা সমান, সেই কারণে আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মানে ক্লাস 9-এর যে অঙ্কগুলো রয়েছে সেই ক্ষেত্রে পাইয়ের স্থানে 22/7টা আমরা বসাতে পারি। কিন্তু পাইয়ের স্থানে 22/7 বসানো মানে কিন্তু সমান দিয়ে বসানো নয়, দেখতে গেলে কিন্তু এটা একটা আসন্ন মান টাইপের, মানে পাই প্রায় সমান 22/7, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এটা সমান চিহ্ন দিয়েই বসে দেবো। কিন্তু এক্স্যাক্ট মানে কিন্তু পাইয়ের মান আর 22/7 কিন্তু সমান নয়, এরা প্রায় সমান, এটাই আমাদের বলতে হবে। তোমরা মানে দেখতেই পাচ্ছ এখানে 4-এর পর 1 রয়েছে, এখানে 4-এর পর 2 রয়েছে। তো সুতরাং আমাদের অঙ্কে কিন্তু এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের পায়ের জায়গায় 22/7 বসিয়ে করতে হবে। এবার দেখো ছোট ছোট বৃত্তের ক্ষেত্রে পরিধির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন ধরো পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে তার পরিধি বের করতে হবে, এরকম কোনোভাবে যদি নিরক্ষরেখা বরাবর যে পরিধি সেসব বের করতে হবে, সেখানে তুমি যদি পায়ের মান এইটুখানি বসে কাজ করো তাহলে কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত তোমার ত্রুটি দেখা যাবে। তখন কিন্তু আমাদের কম্পিউটারে অঙ্কটা যদি করা হয় তখন পায়ের মান আমাদের এক্স্যাক্ট এই যে মানটা রয়েছে সেটাকে নিতে হবে, তাহলে অ্যাকুরেট ভ্যালু পাওয়া যাবে। তো সেই কারণে পাইয়ের অরিজিনাল মান এইটা বসানোই ভালো, কিন্তু আমাদের এই ক্লাসের লেভেলে পাইয়ের মান 22/7 বসেই ক্যালকুলেশন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে এত কিছু বোঝার মধ্যে তোমাদের মেন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখে নাও। তোমাদের এই লেখাটা মনে রাখতে হবে, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের পরিধি কী হয় 2πr, যেখানে আরটা কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের ফর্মুলা হলো 2πr, আর পায়ের জায়গায় আমরা ক্লাস 9-এর এই অঙ্কগুলোর ক্ষেত্রে পায়ের মান আমরা 22/7 বসেই ক্যালকুলেশন করব। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে আমরা বৃত্তের অর্ধ পরিসীমা সম্পর্কে আলোচনা করব। দেখো আমরা এইখানে একটা বৃত্তের অর্ধেকটা এঁকেছি, তো এই যে বৃত্তের অর্ধেক পরিধি রয়েছে, দেখো পুরোটা থাকলে তো এরকমভাবে পুরোটা তোমার থাকতো, আমি একটু হালকা করে ডট ডট দিয়ে দেখালাম, এটা হলো বৃত্তের পরিধির পুরোটা। কিন্তু যেহেতু আমাদের বৃত্তের পরিধিটা এইখান থেকে এইখান অবধি রয়েছে, তার মানে এটা অর্ধ পরিধি। তাহলে আমরা যদি বলি বৃত্তের
অর্ধ পরিধি কী হবে? অর্ধ পরিধি, বৃত্তের অর্ধ পরিধি হচ্ছে, সম্পূর্ণ পরিধি হচ্ছে 2πr, অর্ধ পরিধি মানে অর্ধেক আছে, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে πr। এটা হলো বৃত্তের অর্ধ পরিধি, অর্থাৎ এই যে কালো পাটটা রয়েছে তার দৈর্ঘ্যটা হচ্ছে πr। কিন্তু তোমাকে যেটা দেবে সেটা হলো অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা। অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে, তার মানে আমাকে এই লাইনটা জয়েন করে দিতে হবে। তো এই লাইনটা যদি আমরা জয়েন করে দিই তাহলে কী হচ্ছে দেখো, বৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে এই পার্টটা হচ্ছে ব্যাসার্ধ, তা আর এই পার্টটা হচ্ছে ব্যাসার্ধ, আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যে সমস্ত লাইনগুলো কাটা যায় সেগুলোই হচ্ছে ব্যাসার্ধ। তার মানে টোটালটা হয়ে গেল একটা বৃত্তের ব্যাস, তার মানে এই একটা আর এই একটা আর, টোটাল তাহলে হয়ে গেলো 2r। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমা কথাটা ইউজ করা হয়। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে কত হয়ে যাবে, এই বেন্ডিংটার জন্য হচ্ছে πr, আর এই লম্বা লাইনটার জন্য হচ্ছে এইখানে আর মানে হচ্ছে 2r, বা r প্লাস আর লিখলে 2r হয়ে গেল। এইবারে আমরা একটুখানি কমন নিয়ে নেব। চলো আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আর কমন যদি নিই তাহলে পাই প্লাস 2, এই হলো আমাদের ফর্মুলা। তো কমন নিলেও হবে, না নিলেও হবে, তুমি এইটা লিখেও অঙ্কগুলো করতে পারো, আবার আর কমন নিয়ে এইটা লিখেও অঙ্কগুলো করতে পারো, যখন যেমন সুবিধা হবে তেমন করবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের ফর্মুলার দিকটা। দেখো আমরা কোষে দেখি 16 প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করছি। প্রথম অঙ্কে একটা ছবি দেওয়া রয়েছে, হচ্ছে নিচের ছবিগুলোর পরিসীমা করতে বলেছে। প্রথম অঙ্কতেই আমাদের এই ছবিটা দেওয়া আছে। তো এই ছবিটা দেখো, নিচেটা দেখতে পাচ্ছ এত অবধি হচ্ছে 8 মিটার, এইখানে অবধি হচ্ছে 4 মিটার, উপরের এই পার্টটা হচ্ছে 5 মিটার। আমাদের পুরোটার পরিসীমা চাই। তো পরিসীমা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই মাপটা কত হবে সেটা দরকার, এই দিকের এই বেন্ডিংটা কতটা হবে দরকার, বাদ বাকি তো সব মাপই দেওয়া আছে, তার মেনলি এই মাপটা দরকার এবং এই মাপটা দরকার, এই দুটো মাপ আমাদের বের করতে হবে। তো দেখতে পাচ্ছি এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে আমাদের 90 ডিগ্রির সিম্বল দেওয়া রয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা বের করতে হবে, কারণ ভূমিটা আমাদের হচ্ছে এত অবধি হবে আর লম্বটা হচ্ছে 4। তো আমরা প্রথমে একটু নাম দিয়ে দিই। এখানে আমরা এ নাম দিলাম, এখানটা করে বি নাম দিলাম, এইখানটা করে সি নাম দিলাম, এখানটা করে ডি নাম দিলাম, এখানটা করে ই নাম দিলাম। ওকে, তাহলে আমরা সব জায়গাটা নামকরণ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এসি সমান কত, দেখো এসি সমান হচ্ছে 8 মিটার, তাহলে লিখলাম 8 মিটার। ইডি কত, ইডি মানে এটা, ইডি মানে হচ্ছে 5 মিটার। ওকে, এইবারে আমরা বলতে পারি বিই, আচ্ছা এটা লিখি, বিইটা এখানেই লিখে রাখি, বিই। দেখো বিইর যা দৈর্ঘ্য হবে আর সিডিরও তাই দৈর্ঘ্য হবে, কারণ দুটো একই লাইনে আছে, মানে একইভাবে সমান্তরাল। তার মানে আমরা বলতে পারি বিই আর সিডি দুটোই হয়ে গেল 4 মিটার। ওকে, তাহলে আমরা লিখলাম এটা 4 মিটার। এইবারে আমরা বলতে পারি এবি সমান কত হবে। দেখো এবি সমান কত হবে, এইখান থেকে এইখান অবধিটা বের করতে হবে। টোটালটা কত দেওয়া আছে, 8। তাহলে 8 থেকে যদি আমরা এই টুকরোটা বাদ দিয়ে দিই, এখান থেকে এখান অবধি বাদ দিয়ে দিই, অর্থাৎ বিসিটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা পেয়ে যাব কত হবে। তাহলে আমরা কি করছি, এবি সমান কি করছি, দেখো এবি সমান করছি এসি মানে এই পুরোটা, সেখান থেকে বিয়োগ করছি এই পার্টটা, বিসি পার্টটা, তাহলে এসি মাইনাস বিসি। এইবারে এসির মাপ তো আমরা জানি, পরে লিখছি। এবার বিসিটা আর ইডিটা দেখো সেম, এইখান থেকে এইখান অবধি আর এইখান থেকে এইখান অবধি একই মাপ, কারণ এটা তো একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কী হয়, এই মাপটা যা হবে এই মাপটাও তাই হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, তাই জন্য আমরা এখানে ইডি লিখে দিতে পারি। এবারে এসির মাপ দেখো দেওয়া আছে 8, তাহলে 8 লিখলাম, আর এখানে দেখো ইডির মাপ দেওয়া আছে 5, তাহলে 8 মাইনাস 5 মিটার লিখে দিই। তাহলে টোটাল কত গেল, 8 থেকে 5 বিয়োগ করলে 3 মিটার। তার মানে আমাদের এবির মাপ বেরিয়ে গেল, এইটুখানি মাপটা 3 মিটার। তাহলে এটা 4, এটা 3,
তাহলে এটা পিথাগোরাসের সূত্র পড়বে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেইভাবে যদি আমরা করি তাহলেই আমাদের এই মানটা বেরিয়ে যাবে। তো এমনিতে সবাই বা অনেকেই জানো 3 সেমি 4 সেমি হলে এটা 5 সেমিই হয়, সেটা আমরা করে দেখাবো অবশ্য। দেখো আমরা করছি। ত্রিভুজ এ বি ই এর, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের বার করতে হবে এইটা এই, তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার হলো, এটা তো অতিভুজ, কারণ যেখানে 90 ডিগ্রি থাকে তার বিপরীত বাহুটা অতিভুজ হয়, তো এটা অতিভুজ। তাহলে এই স্কোয়ার সমান আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার, লম্ব মানে ধরো ওইটা বিই লিখি, বি স্কোয়ার প্লাস, আর ভূমি মানে হচ্ছে এবি, এবি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবার আমরা মানগুলো বসাই। বিইর মান আমাদের বের করাই যাচ্ছে, বিইর মান হচ্ছে 4 মিটার, তাহলে 4 স্কোয়ার। আর এবির মান আমরা বের করেছি 3 মিটার, তাহলে 3 স্কোয়ার। তাহলে আমাদের মান বেরিয়ে গেল কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার হলো, 4 স্কোয়ার মানে 16, আর এটা হলো 3 স্কোয়ার 9, তাহলে যোগ করলে হয়ে গেল 25। তাহলে এই ই তার স্কোয়ার হলো 25, তাহলে এইর মান কত হবে, এই সমান হয়ে যাবে √25, √25 মানে হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের এইর মানটা হয়ে গেল 5 মিটার। তো ছবিতে এই যে এই, তাহলে এইখানটা হয়ে গেল 5 মিটার। ওকে, এবারে আমাদের বের করতে হবে এই বেন্ডিংটা কত হবে। তো তার জন্য দেখো এই বেন্ডিংটা মানে কি, এটা হলো অর্ধ পরিসীমা, তাহলে এটা হচ্ছে অর্ধ পরিসীমাটা বের করতে হবে। এই বর্ডারটা কিন্তু দরকার নেই, শুধু এই বেন্ডিংটা দরকার, তার মানে এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে আমরা লিখব সিডি, এখানটা করে করি, সিডি অর্ধ পরিসীমা নয় সরি, অর্ধ পরিধি সমান, মনে আছে অর্ধ পরিধি আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম অর্ধ পরিধি মানে হচ্ছে পাই আর। তো অর্ধ পরিধি যদি পাই আর হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পাই আর। এবারে আর এর মান এখানে কত হবে দেখো, এইটা তো হচ্ছে তোমার, যদি আমরা বৃত্ত আকারে কল্পনা করি এইরকম বৃত্তটা হবে, আমরা একটুখানি হাবজা করে করেই দিই, এটা একটা বৃত্তের আর মানে ব্যাসার্ধ, তার মানে এইটুখানিটা হচ্ছে আর। এবারে এই মাপটা আর এই মাপটা সমান বলা হয়েছিল, দেখো এখানে লেখা আছে বিইর মাপ সিডি মাপের সঙ্গে সমান, তো সিডিটা পুরোটা কত ছিল 4, তাহলে এইটুখানিটা কত হয়ে যাবে 4-এর অর্ধেক 2, তাহলে আমরা আর এর মান কী পেয়ে গেলাম 2। তাহলে আমরা এখানে লিখে দেবো পাই মানে হচ্ছে 22/7 আর আর এর মান হচ্ছে 2। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কী হবে, ক্যালকুলেশন কিছুই নয়, গুণ হয়ে যাবে, কোনো কাটাকুটি যাচ্ছে না। 22 আর 2 গুণ করলে হয় 44 আর নিচে 7 মিটার। ওকে, তাহলে সিডি অর্ধপরিধির মান আমাদের বেরিয়ে গেল। এইবারে আমাদের টোটাল যে পরিসীমা সেটা বার করতে হবে। তাহলে আমাদের ছবিটির পরিসীমা বলে লিখি, ছবিটির পরিসীমা সমান কী হবে, সব যোগ করতে হবে। কেমন যোগ করতে হবে দেখো, প্রথমে আমরা এ থেকে এই মাপটা নিচ্ছি এসি, তাহলে আমরা এসি লিখলাম, এসির মাপ কত 8 লিখলাম, এইটা হলো এসি। এইবারে এদিকের এই ব্যাকাটা লিখছি, মানে বেন্ডিংটা কত বেরিয়েছে 44/7, তাহলে আমরা 44/7 লিখলাম। এইবারে এইখান থেকে এই বেন্ডিংটা হয়ে যাওয়ার পর এখান থেকে এইখান অবধি লিখব, এটা কত 5, তাহলে আমরা এখানে 5 লিখলাম। তারপর এই 5টা হয়ে যাওয়ার পর আমরা এই বেন্ডিংটা লিখব, সেটাও কত, সেটাও 5। তো এই টোটালটা ক্যালকুলেশন করব, পাশে এখানে মিটার বলে লিখে দেবো। তো ক্যালকুলেশন আর কিছুই নয়, তোমরা লসও করে করতে পারো, নাহলে আগে যোগগুলো করে দিতে পারো, 8, 5, 5 এগুলো যোগ করে তারপর লসও করতে পারো, দুটোই সেম ব্যাপার। আমি পুরোটাই লসও করে দিয়ে করছি। দেখো 7 যদি লসও করি তাহলে তলায় তো কিছু নেই, তাই 7ই হবে। তাহলে 7 যখন তলায় কিছু থাকবে না, অর্থাৎ 1 আছে, তখন 7 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে 27 56। যখন দেখবে লসগুটার সঙ্গে উপরের হরটা মিলে গেছে, অর্থাৎ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, তখন উপরেরটাই বসিয়ে দেবে 44। এখানেও তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা গুণ হয়ে গেলে 35, একই রকমভাবে এটাও গুণ হয়ে গেলে 35।
তার মানে আমরা যদি এই সমস্ত সংখ্যাগুলো যোগ করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে, এটা 70 হচ্ছে আর এটা যোগ করলে 100 হচ্ছে, তার মানে আমাদের আসবে 170/7 মিটার। এবারে 170/7কে আমরা ওই পূর্ণ সংখ্যার উত্তরে বের করব। তো তার জন্য আমাদের এখানে ভাগটা একটু করে নিতে পারি। 170কে 7 দিয়ে ভাগ করছি, দেখো কত হচ্ছে। প্রথমেই যাবে আমাদের 2, 14 হলো, বিয়োগ করলে হবে 3, 0, তারপর 4 গেলে 28 হবে, তার মানে পড়ে থাকলো 2, তার মানে 2 এর 7, তার মানে হয়ে গেল 24.2 এর 7 মিটার। এই হলো আমাদের উত্তর। আশা করি প্রথম ছবিটার উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব, এই একের দাগের যে দ্বিতীয় ছবিটা রয়েছে সেইটা। আমাদের একের দাগের যে 2-এর অঙ্কটা সেটা দেখো কেমন দিয়েছে। এখানে দিয়েছে একটা বর্গক্ষেত্র টাইপের দিয়েছে, মানে এটা যদি আমরা এখানে টেনে দিই হালকা করে, এটার বর্গক্ষেত্র হচ্ছে যার প্রতিটি বাহু হচ্ছে 14, এটাও 14, এটাও 14, এটাও 14, তো সবকটা বাহু হবে 14, মানে ওপরের এই বাহুটাও হবে কত? 14 সেমি। ছোটো করে লিখে রাখলাম। এবারে এই যে বেন্ডিংটা দিয়েছে এটা হচ্ছে সেই অর্ধ পরিসীমা নয়, অর্ধ পরিধি, যার ব্যাসার্ধটা কত? 7। তাহলে আমাদের এই অর্ধ পরিধিটা বের করতে হবে। তার আগে আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমাদের বের করতে হবে কি? ওই বিসি অর্ধ পরিধি। তাহলে বিসি অর্ধ পরিধিটা বের করতে হবে। ফর্মুলা কত হবে? সেই পাই আর, পায়ের মান তো আমরা জানি 22/7 বসিয়ে ক্যালকুলেশন করতে হয়, তাই 22/7 বসালাম। আর আর এর মান দেখো এখানে ব্যাসার্ধটা কত? আর মানে তো ব্যাসার্ধ, আর হচ্ছে এখানে 7, তাহলে আমরা এখানে 7 বসিয়ে দিলাম। এবারে এই 7 উপর নিচে আছে, তাহলে কেটে যাবে, তাহলে আমাদের বিসির মান বেরিয়ে গেল 22 সেমি। ওকে, তাহলে এই বেন্ডিংটা হয়ে গেল 22 সেমি। এবারে আমরা যেহেতু ওপরটা 14 সেমি, সেটা একটু ভাষায় লিখে দেবো। তাহলে এবি সমান সিডি সমান এডি সমান 14 সেমি, মানে এটাও 14, এটাও 14, এটাও 14, সেটা আমরা লিখে দিলাম। এবারে আমাদের যে ছবিটা দিয়েছে তার ক্ষেত্রফলটা বের করলেই হবে। তাহলে আমরা লিখে দিই, ছবিটির ক্ষেত্রফল নয়, পরিসীমা হবে, পরিসীমা সমান কী হবে? সব যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যোগ করতে শুরু করি। প্রথমে এবি যোগ করলাম 14, তারপরে এই যে ব্যাকা মতো পার্টটা যেটার মান হচ্ছে 22 বেরিয়েছে, 22 লিখলাম। তারপরে আবার এই পার্টটা 14, তারপরে আবার এই পার্টটা এটাও 14, তো এগুলো যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 3টে 14 আছে, 3টে 14 গুণ করলে হয় 3 14 42, আমরা এখানে 42 বসালাম, তার সঙ্গে এই 22টা আছে লিখে দিলাম। ওকে, এবার এই দুটো যোগ করলে হবে 4, 6, 64 সেমি। ব্যাস, আমাদের এই অঙ্কটাও হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। এবারে আমরা 2-এর অঙ্কটা দেখব। 2-এর অঙ্কে বলেছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং তৈরি করতে কত লম্বা তার নেব। দেখো আমরা একটা বৃত্তাকার রিং এঁকে নিয়েছি, বলছে 35 মিটার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা কি জানি? এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, অর্থাৎ এই যে গোলটা রয়েছে এই গোলটা পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত বলেছে? 35 মিটার। তাহলে এই 35 মিটারের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার রিংয়ের জন্য কতটা তার নেব। তো তার নেওয়ার মাপ জানি আমরা, যে এখান থেকে কেটে নিলে যে লম্বা মতো পার্টটা হবে সেটাই হলো তারটা নেওয়া, আর ওই পার্টটাকেই বলে বৃত্তের পরিধি। তার মানে আমাদের এটার বৃত্তের পরিধিটাই জাস্ট বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে একটু লিখব, বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ আর সমান কত? আমাদের ব্যাসার্ধ বলেছে 35 মিটার, যেখানে বলেছে 35 মিটার, তাই আমরা লিখছি 35
মিটার। এবারে আমাদের বৃত্তের পরিধিটা বের করতে হবে। বৃত্তাকার রিংয়ের পরিধি, তো পরিধির ফর্মুলা আমরা জানি 2 পাই আর, 2 লিখলাম, পায়ের জায়গায় লিখব 22/7 আর আরের জায়গায় লিখব, দেখো আর সমান কত 35, এটা 35 লিখে দাও। এবারে আর তো কিছুই নয়, কাটাকুটি করতে হবে বুঝে শুনে। আমরা জানি 7 দিয়ে 35কে কাটে, 5 7 35 হয়, তা 7 দিয়ে ভাগ করে দিলাম, 5 হলো। এবারে ওপরগুলো গুণ করবে। তো গুণ করার সহজ নিয়ম হচ্ছে আগে 2-এর সঙ্গে 10 গুণ করে দাও, 2-এর সঙ্গে আগে 5 গুণ করে দাও। 2-এর সঙ্গে 5 গুণ করলে হয় 10, 10-এর সঙ্গে 22 গুণ করলে হয় 220। তার মানে দেখতে গেলে এটা হচ্ছে 10 × 22 গুণ করলে একটা শূন্য পাশে বসে গেল, তাহলে 220 একক কিন্তু মিটারই হবে, মিটার দেওয়া আছে বলে মিটার। লাস্টে কিন্তু অতএব দিয়ে উত্তরটা লিখতে হবে পরীক্ষাতে অবশ্যই। অতএব রিংটি তৈরি করতে, সামনে লিখতে পারো বৃত্তাকার তারের রিংটি, আমি ছোট করে একটু লিখে দিলাম, বৃত্তাকার তারের রিংটি তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব। এই হলো আমাদের অঙ্কটা। 2-এর দাগের অঙ্ক এইভাবে করতে হবে। এই ভিডিওর আজকের শেষ অঙ্ক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। আগের কথাটা আরেকবার রিপিট করে দিই, যদি এত অবধি অঙ্কটা তোমরা দেখো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক মেরে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা করে দিলে খুব ভালো হয়, তোমাদেরই ব্যাপার, দেখো কি করবে। চলো আমরা এখন 3-এর অঙ্কটা করছি। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 0.35 মিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি কী বলছে 450 বার ঘুরছে, তাহলে 1 মিনিটে 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি সেটা আমাদের বের করতে হবে। অনেক কিছু বলে দিয়েছে, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব অঙ্কটা কী করতে বলেছে। আমরা একটা বৃত্তাকার চাকা টাইপের এঁকে নিয়েছি, যার ব্যাসার্ধটা প্রশ্নে বলা দেওয়া আছে 0.35 মিটার। ওকে, এই ছবিগুলো আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি বোঝার জন্য জাস্ট আঁকলাম। এবারে সেই যেটা বলে দিয়েছে সেটা আমরা একটু লিখে নিই। ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান, ব্যাসার্ধটাকে সবসময় আমরা আর দিয়ে ডিনোট করি। কেন আর দিয়ে ডিনোট করি তোমরা জানো আশা করি, তবু আগে বলে দিই, ব্যাসার্ধর ইংলিশ নাম হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস কথা হওয়ার জন্য আমরা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আর সমান 0.35 মিটার হলো। এবারে চাকাটা যদি একবার ঘোরে, তুমি ভাবো এই চাকাটা একবার ঘুরছে, তো একবার ঘুরলে এখান থেকে শুরু করলে চাকাটাই যতটা যাবে সেটাই হলো এই চাকাটার পরিধি। তারপরে একবার ঘোরা মানে ওটা পরিধি বরাবর যাবে, তাহলে আমরা পরিধিটা বের করলে বলতে পারবো একবার ঘুরলে অতটা যাবে। তাহলে আমরা চাকার পরিধিটা বের করে নিই। ট্রেনের চাকার পরিধি, পরিধিত্ব ফর্মুলা মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, 2 পাই আর, মান বসাই 2 পাই মানে আমরা জানি 22/7 বসিয়ে এখানে ক্যালকুলেশন করতে হয়, আর আর এর মান কত বলেছে 0.35। ওকে, তো আমরা এবার যদি কাটাকুটি করি তাহলে কি হবে, তোমরা দশমিক তুলতে পারো। আচ্ছা, যদি দশমিক তুলে দেখো এখানে আমরা দুটোর আগে দশমিক আছে, তাই আমরা এখানে 100 করতে পারি। যেহেতু দুটো জায়গার আগে অর্থাৎ 3 আর 5-এর আগে দশমিক আছে, 2 ঘর আগে আছে, সেই জন্য আমরা এখানে 1-এর গায়ে 2টো শূন্য দেবো। এবারে যদি আমরা 7 দিয়ে কাটি, চলো 7 দিয়ে কাটলাম, 35কে 7 দিয়ে কাটলে হয় 5। ওকে, এবারে 5 দিয়ে যদি আমরা 100কে কাটি, 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে 20। 20কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে 10। আর কাটাকুটি করার দরকার নেই, কারণ কি, কারণ এটা যদি কাটাকুটি করো তাহলে এখানে 5 পড়ে থাকবে, এখানে আবার 11 পড়ে থাকবে, তাই 11কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে,
তার থেকে আমরা একটা নিয়ম জানি যে 22/10 যদি থাকে, নিচে 10 থাকা মানে একটার আগে দশমিক দিয়ে দেবো, তাহলে আমরা 2.2 অর্থাৎ 2.2 লিখতে পারি। তো এই জন্য আমাদের সুবিধার্থে কাটাকুটিটা করিনি। তো আমরা এটা লিখে পাশে মিটারটা লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ট্রেনের চাকার পরিধি হয়ে গেল 2.2, অর্থাৎ এই চাকাটা যদি একবার গড়ানো হয়, টেল লাইন বরাবর যদি একবার গড়ানো হয়, ধরো এখানে একটা টেল লাইন রয়েছে, এরকমভাবে এখানে একটা টেল লাইন রয়েছে, এই চাকাটা যদি এইখান থেকে একবার গড়িয়ে এইখান অবধি আসে, তাহলে কতটা পথ যাবে? তাহলে 2.2 মিটার পথ এগিয়ে যাবে। মানে এত অবধি ধরো 2.2 পথ এগিয়ে গেল একবার চাকাটা ঘুরলে। তাহলে আমাদের চাকাটা দেখো মিনিটে কতবার ঘুরছে? মিনিটে 450 বার ঘুরছে। তার মানে 450 বার ঘুরছে মানে কি এই পথটা 450 বার যাবে। তাই 450 ইন্টু 2.2 করতে হবে আমাদের। তো এই জিনিসটাই আমরা করব একটু লিখে লিখে। দেখো আমরা লিখছি, একবার পূর্ণ আবর্তন করলে, আগে চাকাটি বলে লিখি, চাকাটি একবার পূর্ণ মানে সম্পূর্ণ আবর্তন করলে, মানে ঘুরলে আর কি, আবর্তন করলে কতটা পথ যাবে? 2.2 মিটার পথ অতিক্রম করবে। করে লিখে দিলাম। তো চাকাটি একবার পূর্ণ আবর্তন করলে 2.2 পথ অতিক্রম করবে, যেখানে বোঝালাম। এইবারে চাকাটি 450 বার যদি পূর্ণ আবর্তন করে, প্রশ্নে বলা আছে 450 বার আবর্তন করতে হবে। 450 বার যদি আবর্তন করে, তাহলে এখানে হবে 2.2 ইন্টু 450। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ করার সুবিধার্থে এখানে দশমিকটা তুলে নিচে 10 নিয়ে চলে এলাম। এবার দেখো এই শূন্য কেটে গেল, তাহলে এখানে 22 আছে আর এখানে 45 আছে। তো 22 আর 45 যদি তোমরা গুণ করো, তাহলে আসবে 990। গুণ করে দেখে নেবে, এটা আসবে 990 মিটার পথ অতিক্রম করে। ওকে, আমরা লিখে দিলাম, তার 990 মিটার পথ অতিক্রম করছে। এবারে ভাবো 450 বার আবর্তন করে 990 মিটার পথ চলে গেল, তাহলে সেটা যেতে কতক্ষণ সময় লেগেছে? প্রশ্নে দেখো বলা আছে 1 মিনিটে 450 বার ঘুরছে, অর্থাৎ 1 মিনিটে কতটা চলে গেল? 990 মিটার পথ চলে গেল। এবারে 1 মিনিটে যদি 990 মিটার পথ চলে যায়, আমাদের তো চাই ঘন্টায় কত কিমি যাচ্ছে। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 1 মিনিটে যাচ্ছে 990, তা 60 মিনিটে কত যাবে? 60 ইন্টু 990 হয়ে যাবে। তাহলে আমাদের এই লেখাটাই আবার লিখতে হবে, ট্রেনটি ট্রেনটি 1 মিনিটে পথ অতিক্রম করে 990 মিটার। পরিষ্কার? 1 মিনিটে গেল 990 মিটার, কিন্তু আমাদের ঘন্টায় চেয়েছে। তাহলে 1 ঘন্টা মানে আমরা কি জানি? 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে আমরা বার করব। তাহলে এখানে লিখব ট্রেনটি 60 মিনিটে পথ অতিক্রম করবে। তাহলে 990 ইন্টু 60, এটা গুণ করতে হবে। এই গুণটা তোমরা করে দেখবে, গুণটা করলে আসবে 59400, অর্থাৎ 59,400। তাহলে 59,400 মিটার পথ আর কি 1 ঘন্টায় যাচ্ছে। কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু আমাদের বলেছিল ঘন্টায় কত কিমি, তাহলে কিমি বার করতে হবে। এটা আমাদের মিটার বেরিয়েছে, তো কিমি বার করতে গেলে মিটার থেকে কিমিতে যেতে হবে। তো মিটার থেকে কিমিতে গেলে আমাদের কি করতে হবে? মিটার থেকে কিমিতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়। কারণ তোমরা জানো কিলো, হেক্টো, টেকা, মিটার। কিলোর পর থেকে মিটার হচ্ছে 3 ঘর, তাই 3 ঘর যদি আমাদের ব্যাক করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? যেটা আছে সেটা লিখলাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, তাহলেই এটা চলে যাবে কিমিতে। এবারে আমরা
এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, কিন্তু একটা শূন্য আমাদের কাটছে না। তখন আমাদের কী করতে হয়, একটার আগে দশমিক বসিয়ে দিতে হয়। তাহলে 5.9.4 কিমি। ব্যাস, অঙ্ক মোটামুটি কমপ্লিট। অতএব দিয়ে লিখে দেবো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এত পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।